পাহাড়, মেঘ, ঝর্ণা ও চা বাগান এক অমোঘ প্রেমের মেলবন্ধন। কোথাও মেঘ পাহাড়কে ছুঁয়ে যায়, আবার কোথাও পাহাড়ি ঝর্ণা চা বাগানের মাঝ বরাবর কলকল রবে বয়ে চলে। আজ উত্তরবঙ্গের এমনই এক পাহাড়ি গ্রামের সন্ধান দেব, যেখানে হোমস্টের ব্যালকনিতে বসে পৃথিবীর তৃতীয় উচ্চতম শৃঙ্গ এবং দীপাবলির প্রদীপের মতো জ্বলে থাকা দার্জিলিংয়ের ঢেউ খেলানো শহর স্বচক্ষে দর্শন করতে পারবেন। সাথেই আছে সুন্দর এক চা বাগান, গঙ্গামায়া পার্ক, রক গার্ডেন এবং তার সাথে দার্জিলিংয়ের সদ্য নির্মিত কাচের হ্যাঙ্গিং ব্রিজ। অকৃত্রিম সৌন্দর্যে পরিপূর্ণ এই ছোট্ট গ্রাম হলো ঋষিহাট। দেখে নেব আপনারা কিভাবে এখানে যাবেন, কখন যাবেন, কোথায় থাকবেন, কী কী সাইট সিন করবেন, খরচই বা কত হবে, ইত্যাদি ইত্যাদি, এবং শেয়ার করব হোমস্টের বুকিং নাম্বার। তো ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল, কারণ অজানাকে জানতে, অচেনাকে চিনতে সাবস্ক্রাইব করতে হবে বিশ্বরূপম লাইভ ইউটিউব চ্যানেলকে। আমি কৌশিক, আপনাদের ভ্রমণ বন্ধু, সারা বিশ্বকে এনে দেব আপনার হাতের মুঠোতে। তো চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। ঋষিহাট কখন যাবেন? চা বাগানে ঘেরা ঋষিহাটে যাওয়ার মূল সময় কিন্তু অক্টোবর থেকে মে, তবে জুন, জুলাই, আগস্টেও কিন্তু ঋষিহাট আপনারা ভ্রমণ করতে পারেন যদি বর্ষায় পাহাড়ের মজা নিতে চান। আর হোমস্টের ব্যালকনিতে দাঁড়িয়ে সুন্দর ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য নভেম্বর থেকে মার্চ হলো বেস্ট টাইম। ঋষিহাট কিভাবে যাবেন? শিলিগুড়ি থেকে ঋষিহাটের দূরত্ব মাত্র 65 কিলোমিটার এবং দার্জিলিং থেকে মাত্র 15 কিলোমিটার। আপনারা দার্জিলিং ঘুরতে আসলে তার সাথেও কিন্তু এই ঋষিহাট ঘুরে দেখতে পারেন, অথবা ডাইরেক্ট শিলিগুড়ি বা নিউ জলপাইগুড়ি থেকেও পৌঁছে যেতে পারবেন কিন্তু ঋষিহাটে। আমরা শিয়ালদা থেকে 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরে আগের দিন রাত 8:35 রওনা দিয়ে পরের দিন সকাল 8টায় এসে পৌঁছালাম শিলিগুড়ি জাংশনে। হোমস্টেতে আমরা আগে থেকে বলে রেখেছিলাম, তাই আমাদের জন্য গাড়ির ব্যবস্থা করা হয়েছিল। ভিডিওর স্ক্রিনে গাড়ি বুকিংয়ের নাম্বার দেওয়া থাকলো। আমরা শিলিগুড়ি থেকে সোজা রোহিণী, কার্শিয়াং, সোনাদা ও ঘুম হয়ে লেপচা জগতের পথ ধরব এবং কিছুটা যাওয়ার পর ডান দিকে বিজনবাড়ির রাস্তা ধরব। তারপরে বিজনবাড়ির উদ্দেশ্যে আরও কিছুটা যাওয়ার পর আবার ডান দিকে রাস্তা ধরব ঋষিহাটের উদ্দেশ্যে। দূরত্ব 65 কিলোমিটার, সময় লাগবে ঘন্টা 3 মতো। রাস্তায় যাওয়ার পথে আজ তেমন কোথাও দাঁড়ায়নি। আই লাভ কার্শিয়াং 82 থেমে সোজা রওনা দিয়েছিলাম ঋষিহাটের পথে। ঘুম স্টেশনে অল্প সময়ের জন্য আমরা দাঁড়িয়েছিলাম, তারপর আবার রওনা দিয়েছিলাম আমাদের হোমস্টের উদ্দেশ্যে। রাস্তায় যাওয়ার পথে পড়েছিল একটি ওয়াটারফল, নাম হিমা ফলস। তো আমরা এখন দাঁড়িয়েছি হিমা ওয়াটারফলে। এটা অনেকটা উপর থেকে পড়ছে, দেখুন কতটা উপর থেকে আসছে। একদম উপরে কোথায় জল আছে, কি আছে, কোথা থেকে বরফ গলছে, কোথা থেকে জল পড়ছে কেউ জানে না। পাহাড় কিন্তু এখানে বেশি যে উঁচু তেমন নয়, কিন্তু একদম উপর থেকে জলরাশি নিচ দিয়ে বয়ে যাচ্ছে। এটা ঋষিহাট যাওয়ার পথে, ঠিক আছে। এটাই কিন্তু মানে বিজনবাড়ি যাওয়ারও রোড। শিলিগুড়িতে দেখলাম যে বিজনবাড়ি যাওয়ার একটা শেয়ারিং গাড়ি কেবল গেল। আর এই যে হিমা ওয়াটারফল। হিমা ফলস থেকে আমরা রওনা দিলাম আমাদের আজকের ঠিকানার দিকে। ঋষিহাট থেকে যেমন কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, ঠিক তেমনই কিন্তু ফুল দার্জিলিংয়ের ভিউ পাওয়া যায় এবং শর্টকাটে দার্জিলিংয়ের রাস্তা মাত্র 15 কিলোমিটার। ঋষিহাটে আছে এখানকার ঋষিহাট টি ফ্যাক্টরি। সুন্দর এই চা বাগান একদমই খাড়াই। তো আমরা যাচ্ছি ঋষিহাট যে টি গার্ডেন, এখানে কিন্তু চায়ের ফ্যাক্টরি আছে, এই যে জয়শ্রী টি অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আর এই সাইড দিয়ে প্রবাবলি যে চায়ের বাগান সেখানে যাওয়ার রাস্তা। আর এই যে টোটাল ফ্যাক্টরি। গ্রামের মধ্যে আসলে, এই বিভিন্ন গ্রামের ফ্যাক্টরির কাছাকাছি আসলে এই ফ্যাক্টরিগুলো দেখা যায়। ভেতরে যেতে দেবে কিনা সেটা আমার জানা নেই, কিন্তু দেখা যাবে। আর এখান থেকে ফুল কাঞ্চনজঙ্ঘা প্লাস দার্জিলিং দুর্দান্ত দেখা যাবে আশা করি। এটা গেট বন্ধ আছে আপাতত, কিন্তু চা বাগান হয়তো খোলা আছে। চলুন চা বাগানের দিকে যাই। হ্যাঁ, এই যে চা বাগান, ওই সাইডেও চা বাগান আছে, টোটালটাই গোটাটাই চা বাগান। এই যে ঋষিহাট টি স্টেট ফ্যাক্টরি এবং এখানে এই ঋষিহাট চা বাগান কিন্তু খারাপ অবস্থা। এখানে রাস্তা পুরোটা ধসে গেছে, এই জায়গাটায় রাস্তা বানানো হচ্ছে, উপরের দিকে এইখানে রাস্তা নেই, পুরো ধসে গেছে।
আর এই সাইডে পুরো খাড়াই ঢাল, আর সামনে অন্য চা বাগান। ঋষিহাট সুন্দর একটি গ্রাম, চারিদিকে ফুল, কমলা লেবুর বাগানে ভর্তি। চা বাগানের মাঝের এই গ্রামে নিশ্চুপভাবে প্রকৃতির পানে চেয়ে দিনের পর দিন কাটিয়ে দেওয়া যায়। আমরা দেখতে দেখতেই আমাদের হোমস্টেতে এসে উপস্থিত হলাম। হোমস্টেটা দেখুন কতটা সুন্দর। এখানে দেখুন একটা দুর্দান্ত সুন্দর কটেজ আছে, একদম জঙ্গলের মাঝে এই হোমস্টে। সুন্দর অ্যাডভেঞ্চার যদি চান তাহলে এই হোমস্টের মতো হোমস্টে আর হবে না। এই দেখুন এখানে একটা কটেজ আছে, এই যে দেখুন উপরে বিল্ডিং, ওটাও কটেজ, ওখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। ওয়াও। রাস্তায় গাড়ি পার্ক করে প্রপার্টির মধ্যে দিয়ে কিছুটা হেঁটে আসতে হয় ওপরে। পরিপাটি এই হোমস্টে, চারিদিকে একটা আলাদা ভাইব আসে। আসলে হোমস্টের এরিয়া একটু বড় হলে সেখানে খুলে মিলে থাকা যায়, সেখানে সময় কাটানো যায়। আমরা যে রুম নিয়েছি সেখান থেকে কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দর ভিউ আসে, যদিও এখন দেখা যাচ্ছে না। চলুন আপনাদের এখানকার একটু রুম ট্যুর করিয়ে দিই। এটা আমাদের রুম, এই যে ডাবল বেডরুম, ডাবল বেড, আর এটা হচ্ছে সিঙ্গেল বেড। এই যে একটা ওয়ার্ড্রপ আছে, যে বাথরুম, গিজার আছে, আয়না আছে, বেসিন আছে। রুমটা বেশ ভালো, বড় এবং সিপসাপ ফিটফাট। এই যে সাবান আছে, টাওয়েল আছে, আর এই যে ভিউ জানলা দিয়ে কাঞ্চনজঙ্ঘা, ফুল কাঞ্চনজঙ্ঘা ভিউ আছে। ঋষিহাটের হোমস্টের বুকিংয়ের নাম্বার আমি ভিডিওর স্ক্রিনে ও ডেসক্রিপশানে দিয়ে দিলাম, সো চেক ইট আউট। ফ্রেশ হতে না হতে আমাদের লাঞ্চের ডাক পড়লো। রাইস আমাদের হটপটে দিয়েছে, আর এইটা হচ্ছে তোমার কোয়াশ, প্রবাবলি কোয়াশ নাকি যেন, আর এটা হচ্ছে ডিমের তরকারি, আর এটা হচ্ছে ডাল, আর এখানে পেঁয়াজ, লঙ্কা, এই ছোটো ছোটো এই যে বোম্বাটে লঙ্কা, এবং এখান দিয়ে কাঞ্চনজঙ্ঘা, আর ওই যে দার্জিলিং দেখা যাচ্ছে দূরে, দার্জিলিং ভিউটা পাওয়া যায় এবং এই সাইডে কাঞ্চনজঙ্ঘা পাওয়া যায়। আমরা ভাত, ডাল, ডিম দিয়ে লাঞ্চ সারলাম এবং বেরিয়ে পড়লাম আজকে সাইট সিনের জন্য। তো ঋষিহাটে এসে একটা জিনিস যেটা এক্সপিরিয়েন্স করলাম সেটা হচ্ছে এর পাশেই কিন্তু আছে গঙ্গামায়া পার্ক এবং রক গার্ডেন। এর থেকে 2 কিলোমিটারের মধ্যে আছে গঙ্গামায়া পার্ক এবং 4 কিলোমিটার দূরে আছে রক গার্ডেন। আমরা প্রথমে সেদিকেই যাব। আমরা যে হোমস্টেটা আছে সেই হোমস্টে থেকে মাত্র 2 কিলোমিটার হচ্ছে গঙ্গামায়া পার্ক। গঙ্গামায়া পার্ক গেছিলাম আমি 2007 সালে প্রথমবার যখন আমি দার্জিলিং আসি। তারপরে আজ 2024-25 সালে, মানে প্রায় কত বছর হলো, প্রায় 17 বছর আমি ওইদিকে যাইনি গঙ্গামায়া পার্কে। তবে এইবার আজকে আমাদের ড্রাইভার ভালো আছে, আমি ড্রাইভারকে নিয়ে যাব গঙ্গামায়া পার্কে। ঠিক আছে, চলুন যাই গঙ্গামায়া পার্কটা দেখে আসি। রাস্তা কিন্তু খুব একটা ভালো নয়, টাফ কন্ডিশন। বর্ষাকালে আসলে এই পথে কিন্তু ছোট গাড়ি নিয়ে আসা মুশকিল। আমাদের ছোট ওয়াগনার গাড়ি রাস্তায় মাঝে মাঝে আটকে পড়ছে। ধীরে সুস্থে অনেক কষ্টে আমরা কিন্তু গঙ্গামায়া পার্কের কাছে এসে পৌঁছালাম। তো এখন আমরা চলে এসেছি গঙ্গামায়া পার্কে। এখানে এন্ট্রি ফি হচ্ছে 20 টাকা করে পার হেড। গঙ্গামায়া পার্কে আমরা এই কয়জন বাদ দিয়ে একটাও জনমানুষই নেই, কেউ নেই। তবে পার্ক কিন্তু খোলা আছে। এখানে কিন্তু দুজন লেডি আছেন যারা টিকিট কাউন্টারে টিকিট নিচ্ছেন। তবে পার্কের কিছু অংশ হয়তো ধস নেমে গেছে, যেরকম এই যে দেখুন এই অংশটা ধস নেমে গেছে। এই সাইড দিয়ে নিচে যাওয়ার রাস্তা ছিল, যেখানে বোটিং হতো। গঙ্গামায়া পার্কে কিন্তু বোটিং হতো, কিন্তু এখন নেই। তবে অনেকে যে সমস্ত ড্রাইভাররা বলে থাকবে যে না গঙ্গামায়া পার্ক বন্ধ আছে, পার্ক বন্ধ নেই, কিন্তু লোকজন কেউ নেই। ঠিক আছে, এই যে নদী নেমে এসছে দেখুন, গঙ্গামায়া পার্কের নিচের অংশ। এখানে কিছুটা মেরামতের কাজ চলছে। এগুলো আগে অনেক পপুলার ছিল। এই যে দেখুন ওপরে আগে গভর্নমেন্টের এই অফিস টফিস ছিল, সেগুলো এখন বন্ধ হয়ে গেছে। এই সাইড থেকে আরেকটা জলধারা নেমে আসে, আমার মনে পড়ছে 17 বছর আগে এসেছি। ওই যে লাল পাথর এখন কালো হয়ে গেছে। এই যে এই সাইড থেকে একটা জলধারা নেমে আসে, এসছে কি, হ্যাঁ এখন অল্প আসছে। ওই যে ওখানে একটা ওয়াটারফল মতো আছে। ওই যে দূরে একটা ওয়াটারফল।
ওই যে জল নেমে আসছে ওটা ওয়াটারফল, এই নিচের সাইডে লেক আছে। এখানে কিন্তু বোটিংয়ের ব্যবস্থাও ছিল। এই যে কত দোকান ছিল, সব দোকান বন্ধ হয়ে গেছে। এই যে লাল পাথর পুরো কালো হয়ে গেছে। পার্ক এখন পরিত্যক্ত, এখানে তেমন কেউই আসে না। আমরা কজন ট্যুরিস্টই শুধুমাত্র এখানে এসছি। আর দার্জিলিংয়ের ড্রাইভাররাও কিন্তু ট্যুরিস্টদের এখানে আনেন না, বলে দেন পার্ক বন্ধ আছে। কিন্তু পার্ক খোলা, তবে বেহাল দশা। বোটিং বন্ধ, রেস্টুরেন্ট বন্ধ, ব্রিজ বন্ধ, রাস্তায় ধস নেমেছে। স্টাফরা আসছেন টিকিট দেওয়ার জন্য তাদের নিয়ম রক্ষার্থে। তবে আমার মনে হয় না যে কেউ এই গঙ্গামায়া পার্কে এখন রেকমেন্ড করবে সকলের কাছে যে আপনারা এখানে আসুন। পশ্চিমবঙ্গের পর্যটন যে এইভাবে ধীরে ধীরে ধুলোয় মিশে যাচ্ছে, তার জন্য আমরা কাকে দায়ী করব সেটা ভেবে পাওয়া মুশকিল। সবসময় হয়তো অ্যাডমিনিস্ট্রেশনকে দায়ী করা উচিত নয়, আমাদের নিজেদেরও দায়িত্ব এই জিনিসটাকে এগিয়ে নিয়ে যাওয়া। কিন্তু আমরাও তো অসহায়। রাস্তার এরকম বেহাল দশা হলে কোন ট্যুরিস্ট আসতে চাইবে এখানে? এটা ভাববার বিষয়। আপনাদের মতামতও কিন্তু কমেন্টে লিখতে পারেন এবং এই ভিডিওটিকে পৌঁছে দিতে পারেন সেই সরকারি অধিকারিকের কাছে যার হাতে ক্ষমতা আছে এই রাস্তার হালকে আবার পুনরায় পুনর্নির্মাণ করতে। এই যে দেখুন, এখানে বোটিংয়ের ব্যবস্থা ছিল। এই দেখুন বোট, এখানে বোটিং করা হতো, কিন্তু অবস্থা দেখুন এখন বর্তমানে খুবই খারাপ অবস্থা। ওই সাইড থেকে জল নেমে আসছে। এই যে দেখুন, এখানে রেস্টুরেন্ট ছিল, এখন সব ভুতুড়ে জায়গা হয়ে গেছে। এইদিকে যে কোনো লোক আসে না, কোনো জনমনুষ্যই আসে না, সেটা বোঝা যাচ্ছে কীভাবে, যে এখানে রাস্তার উপর দিয়ে একদম মোটা মোটা মাকড়সার জাল। মেনটেনেন্সের অভাবে কি হয়ে যায়। আমাদের শরীরটাও কিন্তু মেনটেন করা দরকার, নাহলে আমাদের শরীরও একদিন রুগ্ন হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, জীর্ণ হয়ে যাবে। এই যে আমার একটা কথা মনে আছে, 2007 সালে যখন এখানে এসেছিলাম, তখন সেই কোটাকের ক্যামেরা থাকতো, মানে ওই 36টা রিল থাকতো, 36টা ছবি তোলা যেত। আমার তো ছিল না, আমার দিদির কাছ থেকে নিয়ে এসেছিলাম ক্যামেরা ধার করে। রিল আমি কিনেছিলাম, রিল কিনে আমি 4টে ছবি 36টার মধ্যে, দার্জিলিং ঘুরতে এসে 36টার মধ্যে 4টে ছবি আমি এই লাল পাথরের তুলেছিলাম। এই লাল পাথরটা এখন কালো হয়ে গেছে, দেখুন কত বড় পাথর এটা। রাস্তা কিন্তু একটু খারাপ। এইদিকে ওয়াগনার গাড়ি নিয়ে আমরা এসেছি, ওয়াগনারে একটু চাপ হচ্ছে, তবে আমাদের ড্রাইভার বেশ অনেকটাই সিদ্ধহস্ত, তার জন্য অতটা সমস্যা হয়নি। তবে বড় গাড়ি নিয়ে আসাটা মাস্ট, না হলে রাস্তায় গাড়ি আটকে যেতে পারে। কাল যেমন আমরা গাড়ি ঠেলেছিলাম, সেরকম আপনাদেরও ঠেলতে হতে পারে, ঠিক আছে? এই যে দেখুন গঙ্গামায়া পার্ক। যেমনটা বললাম, আমরা ছাড়া এখানে আর কোনো জনমানুষই নেই, তাই বেশি সময় আমরা আর এখানে কাটালাম না। এখান থেকে রওনা দিলাম রক গার্ডেনের দিকে, যার দূরত্ব 2 কিলোমিটার। রক গার্ডেনে পৌঁছে দেখি এখানে বেশ জমজমাট। রক গার্ডেন কিন্তু আগাগোড়ায় জমজমাট থাকে, তাতে কোনো সন্দেহ নেই। 20 টাকা দিয়ে টিকিট কেটে ভেতরে প্রবেশ করলাম এবং শুনে নিলাম ড্রোন ওড়ানো যাবে কিনা। তো এখন আমরা রক গার্ডেন চলে এসেছি, 20 টাকা করে টিকিট। এখানে বেশ ভিড় আছে। রক গার্ডেনে আমি আগেও এসেছি, তবে এর ঝর্ণাধারা, এর কলকল রবে বয়ে চলা, এর প্রবাহে এক আলাদা মধুরতা। দুপুরের সময় আমরা এখান থেকে এক এক করে একদম উপরের দিকে চলে গেলাম। রক গার্ডেন কিন্তু গঙ্গামায়া পার্কের মতো অনেকগুলি স্টেপ, তবে গার্ডেন কিন্তু ছোট গঙ্গামায়ার থেকে। আমরা ওপরের দিকে উঠছি, অনেকটা স্টেপে ধাপ ধাপ করে নেমে এসছে এর জলধারা দেখুন। রক গার্ডেনের মাঝ দিয়ে যে ঝর্ণাধারাটি বয়ে গেছে তার নাম চুন্নু ফলস। রক গার্ডেনে দুর্দান্ত সুন্দর লাগছে, ওপর থেকে জলধারা নেমে আসছে নিচ অবধি, এবং মাঝে মাঝে সুন্দর ব্রিজ মতো করা আছে, দারুণ দারুণ। এবং এই জায়গায় এন্ট্রি ফি হচ্ছে 20 টাকা পার হেড, আমি যেটা আগেও বললাম। এবং রক গার্ডেনে ভিড় আছে, আপনার গঙ্গামায়া পার্কে ভিড় না থাকলেও রক গার্ডেনে ভিড় আছে, ঠিক আছে? তো এই জায়গায় আপনার ভালো লাগবে।
চলুন, আমি কি করব, আমি একা আপাতত এসে ওপর অবধি তো একটা সেলফি তুলে নিই। আমরা সম্পূর্ণ রক গার্ডেন ধীরে ধীরে ঘুরে দেখতে থাকলাম। ব্রিটিশরা যখন ইন্ডিয়াতে ছিলেন তখন কিন্তু তাদের চিন্তাভাবনা ছিল যে এই রক গার্ডেন আশেপাশেই দার্জিলিং শহরকে বড় করার, কিন্তু সেটা বিভিন্ন ডিসপিউটের কারণে আর হয়ে ওঠেনি। এখানে আমার ফ্যালকনটাকে একদম অনেক ওপরে উড়িয়ে নিলাম। এটা আমরা গেছিলাম এই ঝর্ণার সাইডে, এবং এখানে দেখুন বসার জায়গা আছে। এখানে কিন্তু অনেকে ড্রেস পরে ছবি তুলছেন, 50 টাকা করে নিচ্ছে, এবং ওপরে পার্ক মতো আছে, ঠিক আছে, ওপরে অনেকেই বসছেন, এবং এখানেও চারিদিকে বসার ব্যবস্থা আছে। অনেকটা ঘুরে ঘুরে উপরে উঠতে হয়, তবে এখানে আসলে সত্যি মনটা ভালো হয়ে যাবে। হ্যাঁ, দার্জিলিং থেকে আসতে হলে কিন্তু আলাদাভাবে 1,500 থেকে 2,000 টাকা নেয় এখানে গাড়ি ভাড়া, যেহেতু অড সাইড এবং রাস্তাটা খারাপ, তার জন্য কিন্তু 1,500 না 2,000 টাকা যেন নেয়। তবে আমরা তো গাড়ি প্যাকেজে এসেছিলাম। এই দাদা খুবই ভালো, ও আমার সাথে মানে ঘুরলো এত জায়গায়, ও খুব ইন্টারেস্টের সাথে কিন্তু আমাদের সাথে ঘুরছে। রক গার্ডেন গেল, গঙ্গামায়া পার্ক গেল, ভালো লাগছে, ওরও ভালো লাগছে। আর আমরাও এখানে আর বেশি সময় থাকলাম না, বিকাল বিকাল এখান থেকে রওনা দিলাম হোমস্টের দিকে, কারণ রাস্তায় গাড়ি ফেসে গেলে, রাত হয়ে গেলে আর হোমস্টেতে ফিরতে পারবো না। হোমস্টেটা কিন্তু বেশ দারুণ, এখানে বেশ বসার জায়গা আছে, এবং এখানে একটা কটেজ আছে। যদিও এটা থেকে কিন্তু ভিউ পাওয়া যায় না, কিন্তু ওপরে যে রুমগুলো দেখতে পাচ্ছেন ওখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা সুপার ভিউ পাওয়া যায়। তবে এই কটেজটা কিন্তু আমার ভালো লেগেছে। আপনারা যদি চান তাহলে এই কটেজও থাকতে পারেন, সকালবেলা উঠে চলে যাবেন ওপরে গিয়ে ভিউ দেখে নেবেন। এবং এখানে ছোট ছোট বেশ বসার জায়গা আছে, রাত্রেবেলায় নিশ্চয়ই লাইট জ্বালিয়ে দেবে। দেখুন চারিদিকে গার্ডেন করা, বেশ সুন্দর সুন্দর ফুল, আর ওই যে ওপরে হোমস্টে, উপরে প্রবাবলি 5টা রুম আছে, 5-6টা রুম আছে। হোমস্টেতে ফিরে রেস্ট নেব, সেই সময় হঠাৎই নজর গেল বিকালের কাঞ্চনজঙ্ঘার দিকে। বিকালে নাকি কাঞ্চনজঙ্ঘার দর্শন মিলেছে এখান থেকে। এখন শান্তিতে ঘন্টা 2 ঘুম হবে কাঞ্চনজঙ্ঘার স্বপ্ন দেখতে দেখতে। এই যে আমাদের চা চলে এসছে, আর এই যে পকোড়া, এবং এই যে আমাদের হোমস্টে। সন্ধ্যায় স্ন্যাক্স ও চা খেয়ে হোমস্টেতে রাতে একটু অন্ধকারে ঘোরাঘুরি করতে থাকলাম। রাতে এখান থেকে পুরো দার্জিলিং শহরের সমস্ত আলো দীপাবলির প্রদীপের মতো মিটমিট করে জ্বলে। মনে হয় এই দৃশ্য দেখতেই থাকি। তো আমরা যে হোমস্টেতে এসি, হোমস্টের অ্যাম্বিয়েন্সটা সত্যি খুব সুন্দর। খাবার কিন্তু মিডিয়াম মানের, 1500 টাকার হিসাবে নয়, তবে এখানকার অ্যাম্বিয়েন্সের জন্যই বেসিক্যালি আপনাকে আসতে হবে। এবং চারিদিকে দেখুন আলো জ্বলে উঠেছে, উপরের সাইডটা দেখুন এবং নিচের সাইডটা দেখুন, এই নিচের সাইডটা দেখুন, বেশ দুর্দান্ত লাগছে। হ্যাঁ, এখানে মনে হচ্ছে জঙ্গলের মধ্যে বসে থাকি। উপরে বনফায়ারের ব্যবস্থা প্রবাবলি করছে, জানি না আরেকজন মানে আরেকটা গেস্ট গ্রুপ আছে ওনাদের জন্য কিনা, কিংবা সবার জন্য ইঞ্জিন অয়েল কিনা তাও আমি জানি না। ইঞ্জিন অয়েল নয়, উপরে দাম লেখা ছিল 500 টাকা বনফায়ার, আর 1 কিলো চিকেন বারবিকিউ 1000 টাকা। অনেকেই বলে থাকেন যে চিকেনের দাম তো 250 টাকা 300 টাকা, তাহলে বারবিকিউয়ের দাম এত বেশি কেন? অ্যাকচুয়ালি বারবিকিউ করতে অনেকটা খাটনি হয়, অনেকটা সময় ধরে চিকেনটাকে করতে হয়, তার মধ্যে তার মশলা থাকে, অনেকে বোঝেন না। তবে হ্যাঁ, 1000 টাকা অত্যাধিক, 700-800 হলে ঠিক আছে। তবে জায়গা বিশেষে এই সাইডে একটু দাম একটু বেশি। কালিম্পং সাইডে বেশ আমি কোলাখাম, চারকোল, কাফেরগাঁও, পেডং এই সমস্ত সাইডের দাম অনেকটা কম, ঋষভ, এই সমস্ত সাইডের দাম অনেকটা কম। কিন্তু দার্জিলিং সাইডে যেরকম ঋষিহাট বলুন, তারপরে লেপচা জগৎ বলুন, তারপরে এই সাইডে আরও সোনাদা বিভিন্ন জায়গা আছে, এই জায়গাগুলো একটু রেট বেশি, ঠিক আছে। নিচের অ্যাম্বিয়েন্সটা দেখুন, মনে হচ্ছে বসে থাকি এখান থেকে আর দার্জিলিং শহরটাকে দেখি। অনেক সময় আমাদের ব্যালকনিতে বসে কেটে গেল। রাতে এলো ডিনারের ডাক। এই যে আমাদের রাতে ডিনার চলে আসলো, ভাত, আলু ভাজা, এবং এখানে পেঁয়াজ, লঙ্কা, সেই লঙ্কা, এবং এই যে মাংস, আর এই যে আলু ভাজা, এবং এই যে ডাল, যদিও ডাল নিয়ে নিচ্ছি আমি। খাওয়া দাওয়া শুরু করব, দেখি কেমন খেতে হয়।
এবং এই সাইডে দার্জিলিংয়ে আলো কিন্তু ধীরে ধীরে অনেকটাই বন্ধ হয়ে গেছে এবং নিচে হোমস্টের অংশ। ডিনার সেরে আমরা এখানে স্টে করলাম। ডে 2, আমরা আজ সকালে উঠে ব্রেকফাস্ট সেরে নিলাম। আজ অলরেডি এখান থেকে বেরোতে আমাদের লেট হয়ে গেল। এখান থেকে আমরা যাব লেপচা জগতের পথে। তবে লেপচা জগৎ একদমই পাশে, কিন্তু তার আগে আমরা ঘুরে দেখব দার্জিলিংয়ে সদ্য নির্মিত একদম ট্রেন্ডিং কাচের ব্রিজ বা হ্যাঙ্গিং গ্লাস ব্রিজ দেখার জন্য, যার দূরত্ব এখান থেকে মোটামুটি 16 কিলোমিটার। সেটি দেখব আমরা পরবর্তী ভিডিওতে। সকালে আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, এই যে আলুর তরকারি আর সিদ্ধ ডিম, লুচি, গরম গরম লুচি, সঙ্গে কাঞ্চনজঙ্ঘা। এটা এখানকার সবথেকে বড় প্রাপ্তি। আর আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। খরচের কথা বলতে গেলে বলতেই হবে যে গাড়ি ভাড়ার খরচ আমাদের 3 দিনের জন্য লেগেছিল 10,500 টাকা ওয়াগনার গাড়িতে। সেক্ষেত্রে ন্যূনতম 3 দিনের জন্য আমাদের গাড়ি ভাড়া করতে হয়েছিল। আর হোমস্টেতে থাকা খাওয়ার খরচ পার হেড পড়েছিল 1500 টাকা করে। তবে ভিডিওর স্ক্রিনে ও ডেসক্রিপশানে দেওয়া নাম্বারে আপনি যদি যোগাযোগ করেন এবং হোমস্টে বুকিং করেন এবং বিশ্বরূপম লাইভের নাম নেন, সেক্ষেত্রে আপনি কিন্তু কিছু ডিসকাউন্ট পেয়ে যাবেন হোমস্টে বুকিংয়ের ক্ষেত্রে। গাড়ি ভাড়াতে সেক্ষেত্রে কোনো ধরনের কোনো ডিসকাউন্ট কিন্তু হচ্ছে না। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন। এরকম ধরনের ভিডিও পেতে অবশ্যই আপনাদের ডিজায়ার্ড জায়গার নাম কমেন্টে লিখতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি হিট করে অল নোটিফিকেশন ক্লিক করে রাখতে ভুলবেন না। আর আপনি চাইলে আমাকে ইনস্টাগ্রাম ও ফেসবুকও ফলো করে রাখতে পারেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘুরতে থাকুন, বিন্দাস থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। ততক্ষণ স্টে সেফ, স্টে হেলদি। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়।